নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। ভারত থেকে তুলনামূলক সস্তায় সুতা আমদানি হওয়ায় স্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সেদিকেই ঝুঁকছে, যার প্রভাবে দেশীয় টেক্সটাইল কারখানাগুলো তাদের উৎপাদিত সুতা ও কাপড় বিক্রিতে পড়তে হচ্ছে চরম বিপাকে। আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে কথাগুলো বলছিলাম, যে সুতার দামের ব্যবধান কিংবা যেই বিষয়গুলো নিয়ে, সেটি আমরা পার্থক্যগুলো একটু দেখতে চাই। বাংলাদেশ ভারত 2 বছর আগে বাংলাদেশ ভারতের যেই পার্থক্যগুলো সেটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ 30 কাউন্ট মান বা সাশ্রয়, সেটির দাম ডলারে আমরা দেখতে পাচ্ছি 2.45 থেকে 3.05 ডলার, এবং ভারত থেকে 30 কাউন্টের যে মান সেটির দাম আমরা দেখছি 2.19, অর্থাৎ ভারতে কিন্তু বেশ অনেকটাই কম দামে কিন্তু পাওয়া যায়। 2 বছর আগে ভারত বাংলাদেশের যে 30 কাউন্টের পার্থক্য সেটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 0.05 ডলার, এবং ভারত থেকে আমদানিতে সাশ্রয় হচ্ছে 0.30 ডলার আমরা দেখতে পাচ্ছি। এবং স্থানীয় এই আমদানিকৃত সুতার দামের যে পার্থক্য সেটিতে আমরা ভারত বাংলাদেশের বেশ খানিকটা পার্থক্য দেখতে পাচ্ছি। এবং ভারত থেকে যে সুতা আমদানি করা হয় সেটি আমরা দেখছি 50টির বেশি টেক্সটাইল মিল আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভারত থেকে সুতা আমদানির ফলে। এবং বাংলাদেশ সুতা আমদানি 2024 সালে বেড়েছে 41%, অর্থাৎ আমদানি বাড়ার কারণে কিন্তু অনেকগুলো টেক্সটাইল মিল আমরা দেখছি যে বন্ধ হয়ে গেছে পুরোপুরি বা আংশিকভাবে। দেশের 23 বিলিয়ন ডলার মূল্যের খাত সংকটে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। দেশের টেক্সটাইল মিল 1863টি, এর মধ্যে স্পিনিং মিল রয়েছে 527টি। স্পিনিং মিলের মধ্যে প্রায় 300টি রপ্তানির সঙ্গে জড়িত। এই যে 527টির কথা বলছিলাম, তার মধ্যে 300টি রপ্তানির সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি। এবং টেক্সটাইল খাত সংকটে ব্যাংক, ইন্স্যুরেন্স, লজিস্টিক সংকটে পড়ার শঙ্কাও করা হচ্ছে। বিটিএম এর যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্র থেকে আমরা এই তথ্যগুলো জানিয়ে দিচ্ছিলাম। যশোরে বংশ পরম্পরায় 100 বছরের বেশি সময় ধরে কাপড় বোনার যে ঐতিহ্য, সেটি 3 প্রজন্মের ধারাবাহিকতায় চতুর্থ প্রজন্মের কেউই সেই কাপড় বোনানোর পেশায় আর আসছেন না। কারণ এতে আয় খুবই কম এবং আধুনিকতাও কমে গিয়েছে বলা হচ্ছে। এবং আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। যশোরের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা বলছিলাম, সেটি ঐতিহ্য হারিয়ে ফেলছে। আমরা সংখ্যাটা একটু জানতে চাই, যে 1000 চরকা থেকে কমে সেটি 70টিতে, মাত্র 70টিতে নেমেছে। অর্থাৎ একসময় ঐতিহ্যবাহী এই যে চরকা, যেটি কাপড় বুনন শিল্প বা তাঁতের সঙ্গে জড়িত, সেটি কমতে কমতে 70টিতে দাঁড়িয়েছে। এবং কাঁচামালের দাম, উৎপাদন খরচ বেশি, পুঁজির প্রকট অভাব, এই নানান কারণে কিন্তু যশোরের তাঁত শিল্প আসলে হুমকির মুখে পড়েছে। আয় কমে যাওয়ায় পূর্বপুরুষদের পেশায় আসতে অনীহা নতুন প্রজন্ম, অর্থাৎ নতুন প্রজন্মের যারা রয়েছেন, যাদেরকে আমরা 4th জেনারেশন বলছি, তারা কিন্তু পূর্বপুরুষদের এই পেশায় আসতে অনীহা প্রকাশ করছেন। কেননা এখানে এই যে কাঁচামালের দাম, উৎপাদন খরচ বেশি, পুঁজির সংকট, সব কিছু মিলিয়ে আসলে এখানে সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বড় পাইকাররা কাপড় কিনে বিক্রি করছেন কলকাতায়, অর্থাৎ এটিও একটি বড় কারণ। দেশের যে যশোরের তাঁত শিল্পের যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা দেশের বাইরে, অর্থাৎ কলকাতায়, আমাদের প্রতিবেশী দেশে কিন্তু সেগুলো বিক্রি করছেন। দেশে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার 15 লাখ টনের বেশি। স্থানীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া সহ বাসাবাড়িতে পাইপলাইনের নতুন করে গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপিজির ব্যবহার দিন দিনই বাড়ছে। আমরা সেই চিত্রগুলো একটু দেখে আসব। চাহিদা, উৎপাদন থেকে শুরু করে যে বিষয়গুলো, আমরা একটি পরিসংখ্যান দেখতে পাচ্ছি। 5 বছরে চাহিদা বেড়েছে 60%। আমরা একটু অর্থবছরগুলো দেখতে চাই। 2018-19 অর্থ বছরে 0.7 মিলিয়ন টন চাহিদা ছিল, সেটি বেড়েছে পরের যে অর্থ বছর 2019-20-এ 0.85, এবং 2020-21-এ সেটি আরও খানিকটা বেড়ে দাঁড়িয়ে 1.44 মিলিয়ন টনে পৌঁছায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 2021-22 অর্থ বছরে 1.54 মিলিয়ন টন। তবে 2022-23-এ সেটি কিন্তু অনেকখানি কমে এসেছিল। আমরা দেখছি 1.3 মিলিয়ন টনে সেটি নেমে এসেছে। 2023-24 অর্থ বছরে সেটি কিন্তু খানিকটা বেড়ে 1.44 মিলিয়ন টনে পৌঁছেছে। আমরা পরবর্তীতে আরও কিছু তথ্য দেখতে চাই। এলপিজির চাহিদার যে প্রাক্কলন,
সময়টা আমরা দেখছি 2030 সালে সেটি চাহিদা বেড়ে দাঁড়াবে 2.5 মিলিয়ন টনে, 2041 সালে সেটি আরও খানিকটা বেড়ে দাঁড়াবে 5 মিলিয়ন টনে সেটি দাঁড়াবে এবং বলা হচ্ছে 2050 সালে গিয়ে এই চাহিদার পরিমাণ 10 মিলিয়ন টনে গিয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দর ঘিরে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ব্যবস্থাপনার ব্যবসা বড় হচ্ছে দিন দিন। বছর ঘুরে বেসরকারি এই খাতে 19টি ডিপো থাকলেও সিংহভাগ ব্যবসা করছে মাত্র 5টি ডিপো। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার যে অবস্থা, শীর্ষ 5 ডিপোর কথা বলছিলাম, তাদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি। কেডিএস লজিস্টিক্স, পোর্ট লিঙ্ক লজিস্টিক্স সেন্টার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল, ইনকন্ট্রেড লিমিটেড। এবং তাদের যে ব্যবস্থাপনার বিষয়গুলো দেখতে পাচ্ছি, শতকরা হারে আমরা দেখতে পাচ্ছি কেডিএস লজিস্টিক্স 1.2% এবং প্রবৃদ্ধির হার দেখতে পাচ্ছি 10%। পোর্টলিঙ্কের কথা বলছিলাম, পোর্টলিঙ্ক লজিস্টিক্স সেন্টার 11.16, প্রবৃদ্ধির হার তাদের 12%। সামিট অ্যালায়েন্স পোর্ট পূর্ব পশ্চিম 0.92, কন্টেনার ব্যবস্থাপনার হার 0.92%, তাদের প্রবৃদ্ধি আমরা দেখছি 12%। ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল, তাদের প্রবৃদ্ধির হার কিন্তু আরও বেশি, আমরা দেখছি 34%। এবং ইনকন্ট্রেড লিমিটেড, তাদের প্রবৃদ্ধির হার 14%। ডিপো অ্যাসোসিয়েশনের যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্রে আমরা এটি জানাচ্ছিলাম। পরবর্তীতে দেখতে চাই আরেকটি কার্ড রয়েছে এখানে, আমরা দেখছি আমদানি রপ্তানি কন্টেইনার ব্যবস্থাপনার আর যে ব্যবসা, সেটি জুন থেকে সেপ্টেম্বর 2025 বেশি বাড়ছে সামিট অ্যালায়েন্সের ব্যবসা। মোট রপ্তানির কন্টেইনার ব্যবস্থাপনা 6.03 লাখ, 20 ফুট লম্বা হিসেবে আমরা এটি জেনেছি। ডিপো অ্যাসোসিয়েশনের তথ্য বলছে মোট আমদানি কন্টেইনার ব্যবস্থাপনা 2.26 লাখ। গেল বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 17%-এর বেশি। বিগত সরকারের আমলে লুটপাটের কবলে পড়া ব্যাংকগুলোর মধ্যে অন্যতম পদ্মা ব্যাংক। বর্তমানে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের 92% খেলাপি। এমন অবস্থায় ব্যাংকটিকে একীভূত বা অবসায়নের সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটু দেখে নিতে চাই পদ্মা ব্যাংকের হালচাল কেমন ছিল। সংকটাপূর্ণ পদ্মা ব্যাংক, আমরা বলছি ঋণের 92%ই খেলাপি। জুন শেষে ব্যাংকে আমানতের পরিমাণ ছিল 5,427 কোটি টাকা। গত বছরের একই সময়ে আমানত ছিল 5,068 কোটি টাকা। আমরা পরবর্তীতে দেখছি চলতি আমানত ও স্বল্প সুদবাহী আমানতের পরিমাণ 271 কোটি ও 203 কোটি টাকা। উচ্চ সুদের আমানত 3,559 কোটি টাকা এবং অন্যান্য আমানত 2,126 কোটি টাকা। 2025 সালের জুন শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়ায় 5,598 কোটি টাকা। আমরা দেখছি যে একটি বড় অঙ্কের ঋণের পরিমাণ এখানে আমরা দেখছি। গত বছরে একই সময় ব্যাংকের খেলাপি ঋণ ছিল 4,884 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখছি গত বছরের তুলনায় কিন্তু এই বছরে তাদের ঋণের পরিমাণ অনেকাংশে কিন্তু বেড়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের সূত্রে কিন্তু আমরা এই পদ্মা ব্যাংকের যে এখন বর্তমান অবস্থা সেটি জানিয়ে দিচ্ছিলাম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এ সময় ডিএসসি ও সিএসইতে বাজার মূলধন কমেছে 10,768 কোটি 36 লাখ টাকা। আমরা এক নজরে দেখে আসতে চাই কেমন ছিল আসলে সপ্তাহ ব্যবধানে ডিএসসির যে চিত্র। ডিএসসিএক্স আমরা দেখছি সূচক কমেছে 2.44%, পয়েন্ট ছিল 5,283 পয়েন্ট। ডিএসসি 30 আমরা দেখছি শতাংশ হার যেটি কমেছে, তার পরিমাণ 2.34% এবং 2033 পয়েন্ট লেনদেন হয়েছে। ডিএসসি সরিয়া সূচক আমরা দেখছি 3.22% কম, লেনদেন হয়েছে 1,134 পয়েন্ট। এসএমই ইন্ডেক্স 9.83% বেড়েছে, আমরা দেখছি যে পয়েন্ট ছিল 1,063 পয়েন্ট ছিল লেনদেনের। সপ্তাহ ব্যবধানে মূলধন কিন্তু কমেছে আমরা দেখছি এবং 7,936 কোটি 38 লাখ টাকা, যেই কথাটি আমরা বলছিলাম, যেই তথ্য। পরবর্তীতে দেখতে চাই সপ্তাহ ব্যবধানে সিএসসি অর্থাৎ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএএসপিআইতে শতাংশ কমেছে আমরা দেখছি 87%, 14,947 পয়েন্ট লেনদেনের পরিমাণ। সিএসসি 30 দেখছি আমরা 99% কমেছে, 12,977 পয়েন্ট লেনদেন। সিএক্স আমরা 82% কম দেখতে পাচ্ছি, 9,188 পয়েন্ট লেনদেনের পরিমাণ। সিএসআই 70% কমেছে,
পয়েন্ট আমরা দেখছি 948 পয়েন্ট লেনদেনের পরিমাণ, এবং সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে বলা হচ্ছে, এবং সেটির পরিমাণ হচ্ছে 2831 কোটি 98 লাখ টাকা। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানাতে সরাসরি দেখে নেব ডিএসসির ওয়েবসাইট। আমরা এক নজরে দেখে আসতে চাই ওয়েবসাইটে এখন পর্যন্ত 1টা 40 মিনিট আমরা দেখছি। আমরা জানি যে 2:30 পর্যন্ত লেনদেন হয়ে থাকে। এখন পর্যন্ত ডিএসসি এক্স ইন্ডেক্সে 5238 যে সূচক, সেটি আমরা পয়েন্ট দেখছি। লেনদেনের পরিমাণ ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটি 1120 পয়েন্ট। এখনও কিন্তু মাইনাস রয়েছে, লেনদেনের পরিমাণ কম আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায়, -1.17 পয়েন্ট এখনও আমরা দেখছি কম। ডিএসসি 30 ইন্ডেক্সে 2013 দেখছি এখন পর্যন্ত, এবং আমরা একটু জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত 3808 কোটি টাকার লেনদেন দেখছি, এবং 84টি কোম্পানির লেনদেনের দর বেড়েছে, কমেছে 254টির, এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির লেনদেন। এখন পর্যন্ত আমরা এই সবশেষ তথ্য জানিয়ে দিচ্ছিলাম। জানি যে আরও প্রায় 1 ঘন্টার মতো লেনদেন হবে। সেক্ষেত্রে কিন্তু যে লেনদেনের পরিমাণ আমরা দেখছি এখন পর্যন্ত যত পয়েন্টে লেনদেন হয়েছে, বা টাকার অঙ্কের পরিমাণ, বা অন্যান্য কোম্পানির যে শেয়ারের কমা বাড়া কিংবা অপরিবর্তিত থাকার সেই পরিমাণগুলো কিন্তু কিছুটা এদিক সেদিক অথবা বাড়া কমার মধ্য দিয়ে কিন্তু চলবে এখন পর্যন্ত বাকি যে 1 ঘন্টা রয়েছে। এদিকে সপ্তাহ জুড়ে বেশ কিছু কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এক নজরে দেখে নেব সেই বার্ষিক পর্ষদের ঘোষণা করেছে কোন কোন কোম্পানি, তাদের আমরা নামগুলো জানিয়ে দিতে চাই, এবং তারা নির্দিষ্ট যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখগুলো আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির নাম বাংলাদেশ সিট রি রোলিং মিলস লিমিটেড, 18 অক্টোবর তাদের বার্ষিক পর্ষদ সভা রয়েছে। বিএসআরএম স্টিলস লিমিটেড, তারাও কিন্তু একই দিন অর্থাৎ 18 অক্টোবরই বার্ষিক পর্ষদ সভা ডেকেছে। আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, একই দিন আমরা দেখছি 18 অক্টোবরই তারা ডেকেছে তাদের বার্ষিক পর্ষদ সভা। ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারা 16 অক্টোবর তাদের যে বার্ষিক পর্ষদ সভা, সেই বার্ষিক পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি কোম্পানির নাম আমরা দেখছি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারা 15 অক্টোবর তাদের তারিখ ঘোষণা করেছে পর্ষদ সভার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি 14 অক্টোবর। লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি 14 অক্টোবর তাদের বার্ষিক পর্ষদ সভার ঘোষণা করেছে। ফারেন্ট ক্যাটারিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারাও কিন্তু 14 অক্টোবর তাদের যে বার্ষিক পর্ষদ সভা, সেই পর্ষদ সভা ঘোষণা করেছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আমদানি হচ্ছে নানা জাতের চাল, কমেছে চালের দামও। তবে এই মাসেই শেষ হচ্ছে বেসরকারি পর্যায়ের চাল আমদানির অনুমতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল রানার সাথে যুক্ত হতে চাই। সোহেল রানা, আমরা বলছিলাম হিলি স্থলবন্দর দিয়ে যে চাল আমদানির বিষয়টি, কোন কোন জাতের চাল আমদানি হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিদ, ভারত থেকে চাল আমদানি বন্দর দিয়ে অব্যাহত রয়েছে। আমরা বিশেষ করে দেখছি যে প্রতিদিন প্রায় 50 থেকে 60 ট্রাক চাল আমদানি হচ্ছে ভারত থেকে। তবে এই চালগুলোর মধ্যে বিশেষ করে চিকন জাতের যে চালটি রয়েছে সেটি বেশি আমদানি হচ্ছে, যেমন চম্পা কাটারি রয়েছে, মিনিকেট রয়েছে, 40-94 জাতের রয়েছে, এবং স্বর্ণা 5 জাতের চাল রয়েছে। আসলে এই কয়েকটি জাতের চাল কিন্তু ভারত থেকে আমদানি হচ্ছে, এবং সেই আমদানিকৃত চালগুলো বন্দরে আসবার পর বন্দরের ব্যবসায়ীরা কিন্তু এখান থেকেই এই চালগুলো বিক্রি করছেন, এবং দামও বেশ কম রয়েছে এখন পর্যন্ত। আমরা যেটি দেখছি বিশেষ করে স্বর্ণা 5 যে চালটি রয়েছে সেটি 48 থেকে 49 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সম্পা কাটারি যে চিকন জাতের চাল রয়েছে সেটি মান ভেদে 62 থেকে 66 টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে, এবং 40-94 মিনিকেট যে চালগুলো রয়েছে সেগুলো 55 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও কিন্তু এটি 60 টাকার উপরে ছিল। এই চালগুলোর দাম প্রায় 60 টাকা 70 টাকা কেজি দরে ছিল, সেটি কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। সেটি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য স্বস্তির খবর। তবে একটা বিষয় হচ্ছে যে এই মাসেই 30 তারিখে কিন্তু চাল আমদানির যে সময়সীমা সেটি শেষ হয়ে যাচ্ছে। সাজিদ, তো এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা, আপনাকে ধন্যবাদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। সপ্তাহের প্রতি রবিবারে শেরপুরের তেরা বাজারে বসে গৃহপালিত পশু পাখির বৃহৎ হাট। সদরসহ আশপাশের উপজেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে।
প্রতিটি হাটে পশু পাখি বিক্রি হয় প্রায় 8 থেকে 10 লাখ টাকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর শহরের তেরাবাজার হাট থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, আমরা সেখানে বলছিলাম পশু পাখি বিক্রির হাট, সেখানে কি কি পশু পাখি বিক্রি হয় এবং হাটে জনসমাগম কেমন, বিস্তারিত জানাবেন। সাদিদ, শেরপুর জেলা শহরের সবচেয়ে বৃহৎ যেটি হাট আপনি যেমনটি বলছিলেন সেটি হচ্ছে এই তেরাবাজার হাট। এবং এই তেরাবাজার হাটে আমরা দেখেছি যে প্রতি রবিবার সপ্তাহের একদম দুপুর থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর বেচা বিক্রি চলে এবং ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু মুখর থাকে এই তেরাবাজার হাটটি। যদিও এখন দুপুর গড়িয়ে বিকেল আসতেছে সামনে, আমরা দেখব যে একদম শেষ বিকেলের মধ্যে কিন্তু এই ক্রেতা বিক্রেতাদের হাট ডাক সবচেয়ে বেশি থাকে। তো আমি যদি আজকের এই বাজার সম্পর্কে সাজিদ আপনাকে একটু জানাই, যেমন এখানে গৃহপালিত প্রায় সব ধরনের পাখি বিক্রি হয়। এখানে ফার্মি মুরগি, ব্রয়লার মুরগির বাচ্চা, দেশীয় মুরগি থেকে শুরু করে হাঁস, বিভিন্ন প্রকার প্রজাতির পাখি, খরগোশ সহ বিভিন্ন অন্যান্য যে গৃহপালিত পাখি রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হয়। তো আজকের বাজার আমরা ঘুরে দুপুর থেকে দেখছিলাম। তো এখানে হাঁস বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 700 টাকার মধ্যে। এছাড়া খরগোশ বিক্রি হচ্ছে প্রতি জোড়া 600 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে। এছাড়া এখানে বিভিন্ন যে পোষা পাখি রয়েছে যেগুলো হচ্ছে ডায়মন্ড ডাব, কোকাটেল এবং তারপর হচ্ছে ঘুঘু সহ অন্যান্য যে গৃহপালিত পাখি রয়েছে যেগুলো পোষ মানায় বাড়িতে নিয়ে, সেগুলো বিক্রি হচ্ছে একদম 1500 টাকা থেকে 3500 টাকার মধ্যে। তো সব মিলিয়ে এখানে যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে আমার কথা হয়েছে, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বেশিরভাগ ক্রেতা এখানে স্কুল এবং কলেজ পড়ুয়া। তারা বলছেন যে তারা অবসর সময় তারা এই পশু পাখি বিক্রি করে এখানে বাড়তি আয় করতে পারে। এবং এখানে যারা ইজারাদার রয়েছেন বাজারের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতি হাটে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা বিক্রি এবং প্রতি মাসে গড় বিক্রি পায় 1 কোটি টাকা। তো সব মিলিয়ে এই বাজারে শুধুমাত্র রবিবার না, সপ্তাহের বৃহস্পতিবার দিনও কিন্তু এখানে বড় একটি হাট বসে এবং সদর উপজেলা সহ অন্যান্য যে উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতারা এসে এখানে যে তাদের গৃহপালিত পশু এবং পাখি সেগুলো কিন্তু তারা বিক্রি করেন। তো সাজিদ, সব মিলে বেচা বিক্রি চলছে এবং এই ছিল তেরাবাজার হাট থেকে আমার কাছে বেচা বিক্রির সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহিদুল খান সৌরভ। আমাদের সাথে যুক্ত ছিলেন সরাসরি শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভ। শেষ করছি এ সপ্তাহের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।